বিভিন্ন মামলায় এফবিআই এর সহায়তা নিলেও উল্লেখযোগ্য কোনো ফল পায়নি ডিবি। বিশ্লেষকরা বলছেন, কার্যকরী সহযোগিতা না পেলে বিদেশ নির্ভর না হওয়াই উচিত। বরিশালে 6 ব্লগার ও কবিকে ফেসবুকের মাধ্যমে হত্যার হুমকি আনসার বেডির। উদ্বিগ্ন সুশীল সমাজ, নিরাপত্তার আশ্বাস পুলিশের। একসময়ের সামরিক শাসনের সুবিধাভোগীরাই এখন গণতন্ত্র শেখান, বললেন প্রধানমন্ত্রী। শুধু সমালোচনা নয়, উন্নয়নের চিত্র ও প্রচারের আহ্বান। বাল্যবিয়েতে রাজি না হওয়ায় বরগুনায় স্কুল ছাত্রীর উপর নির্যাতন। পড়াশোনা চালিয়ে যেতে বাবা মা সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী কিশোরী। এবং সিলেটের মদনমোহন কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত, আটক 2। বাংলা সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র এবং আমি সৌমিত্র শুভ্র। দেশে বিভিন্ন সময় ঘটে যাওয়া বেশ কিছু হত্যা মামলায় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর সহায়তা নিলেও উল্লেখযোগ্য কোনো ফলাফল আসেনি কখনোই। তারপরেও কেন এফবিআই এর কাছে যাওয়া? এমন প্রশ্নের উত্তরে গোয়েন্দা কর্মকর্তারা বলেন, এফবিআই এর আগ্রহের কারণেই সরকারি নির্দেশে আলামত পাঠানো হয়েছিল। আর বিশ্লেষকরা বলছেন, সহযোগিতা নেওয়ার উদ্যোগটা ভালো, কিন্তু সেটি যদি কার্যকরী না হয় তাহলে বিদেশ নির্ভর না হওয়াই উচিত। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যার পর মামলার তদন্তে যুক্ত হয় মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই। ঘটনাস্থল পরিদর্শন করে নিয়ে যায় আলামত, কিন্তু এখনো দিতে পারেনি কোনো ফলাফল। এছাড়া সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার আলামতও পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এফবিআই ল্যাবে। দীর্ঘ সময় পর সে পরীক্ষার ফলাফল আসলেও তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। অন্যদিকে অভিজিৎ মার্কিন নাগরিক হওয়ায় এই মামলা তদন্তে এফবিআই কোনো টাকা না নিলেও অন্যান্যগুলোতে মোটা অঙ্কের খরচ টানতে হয়েছে সরকারকে। এই আলামতগুলো আমরা আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের যে ডিএনএ ল্যাব রয়েছে সেখানে, কিংবা ঢাকা ইউনিভার্সিটির একটা ডিএনএ ল্যাব রয়েছে সেখানেও করানো যেত। কিন্তু যেহেতু তারা আগ্রহী হয়েছে, তারা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করেছেন এবং সেটি আমরাও সরকারি নির্দেশনা অনুসারেই তাদেরকে আমরা এই মামলার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ সেটি আমরা দিয়েছি। এদিকে বিশ্লেষকরা বলছেন, কোনো অপরাধ সংঘটিত হলে সেটির রহস্য উদ্ঘাটনের প্রাথমিক দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। কোনো কারণে বাইরের দেশের সহযোগিতা নেওয়া যেতে পারে, তবে শুধু তাদের উপর নির্ভর না থেকে দেশীয় সংস্থাগুলোকে গতিশীল করার দিকে নজর দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। সহযোগিতা নিতে তো কোনো সমস্যা নেই, কিন্তু সেই সহযোগিতাটা অতি অবশ্যই কার্যকর হতে হবে। কিন্তু সেই সহযোগিতাটা যদি খুব বিলম্বিত হয়ে যায়, কিংবা পরবর্তীতে আমরা যদি সেখান থেকে কোনো যেটা প্রত্যাশা করেছিলাম সেটা যদি না পাই, তাহলে পরে তো সেটাকে আমরা ইতিবাচক বলে বলতে পারি না। তিনি আরো বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তাদের স্বার্থ অনুযায়ী তৎপর হয়, তাই তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার সময় এই বিষয়গুলো বিবেচনায় রাখা উচিত। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বরিশালের 6 ব্লগার ও কবিকে আনসার বেরি নামে একটি অ্যাকাউন্ট থেকে ফেসবুকের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তাদেরকে ইসলামের শত্রু হিসেবে চিহ্নিত করেছে আনসার বেরি। এই ঘটনায় ব্লগার ও কবির পাশাপাশি উদ্বিগ্ন সুশীল সমাজও। এই অবস্থায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বরিশাল থেকে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। সহ 6 জনকে ইসলাম বিরোধী আখ্যায়িত করে আমাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সোমবার রাতে বরিশালের কবি হেনরি স্বপন হুমকির খবরটি প্রথম জেনেছেন। তার ফেসবুকে হুমকির স্ট্যাটাসটি দেওয়া হয়। সেখানে বরিশালের 6 জনের ছবি রয়েছে, আর বলা হয়েছে আনসার বিডি বরিশাল বিভাগে কাজ শুরু করেছে। তাদের চিহ্নিত 6 জনই ইসলামের শত্রু। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় শঙ্কিত তারা। সারা দেশে যেভাবে ব্লগারদের হত্যা করা হচ্ছে, তাতে কিছুটা হলেও আমি শঙ্কিত। আমি আসলে নিরাপত্তাহীনতায় ভুগছি এই বিষয়ে, এবং সেখানে যে যাদেরকে নামে হুমকি দেওয়া হচ্ছে সবাই আসলে প্রগতিশীল চিন্তা চেতনার মানুষ। এই বিষয়টিকে এত সহজভাবে নেওয়ার কিছু নেই। সম্প্রতি দেশে বেশ কজন ব্লগার হত্যার পর এই হুমকিতে উদ্বিগ্ন বরিশালের সুশীল সমাজ। তবে এ ব্যাপারে যথাযথ নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে পুলিশ। আমরা বরিশালে ধর্মবিরোধী বা ইসলাম বিরোধী এরকম কোনো বক্তব্য, এরকম কোনো কাজ কখনো ঘটেনি।
কিন্তু এই খবরটিতে আমরা সবাই উদ্বিগ্ন। আমরা প্রশাসনের অনতিবিলম্বে নিরাপত্তা চাই, সাহায্য চাই। আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়গুলি আছে আমরা সেগুলি ব্যবহার করে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা অব্যাহত রাখবো, যাতে আমরা দ্রুত এই অপরাধীদেরকে বিচারের আওতায় আনতে পারি। তাদেরকে সবসময় আমরা পর্যবেক্ষণের মধ্যে রাখবো। যদি এমনটা হয়, আমরা যদি মনে করি যে তাদেরকে 24 ঘন্টায় আমাদের পুলিশ প্রহরা দেওয়া লাগে, আমরা সেটাও দিব, কিন্তু আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থা করব। যাদের হুমকি দেওয়া হয়েছে তারা হলেন কবি হেনরি স্বপন, কবি তুহিন দাস, কবি মেহেদি হাসান, সংগঠক ও ব্লগার নজরুল বিশ্বাস, ব্লগার প্রীতম চৌধুরী ও ব্লগার চারু তুহিন। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। দেখছেন বাংলার সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবাধ তথ্য প্রবাহের সুযোগ নিয়ে সামরিক শাসনের সুবিধাভোগীরা এখন দেশে গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন। রাজধানীতে তথ্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। গণমাধ্যমে সরকারের সমালোচনাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমালোচনার পাশাপাশি সরকারের উন্নয়নের চিত্রও উঠে আসা দরকার। এছাড়া প্রধানমন্ত্রী ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো কথা বা কাজ না করতে সবার প্রতি আহ্বান জানান। সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ফিল্ম সেন্সর বোর্ড এবং গণযোগাযোগ অধিদপ্তর কাজ করবে একই ভবন থেকে। আর এজন্যই সার্কিট হাউস রোডে উদ্বোধন করা হলো 16 তলা তথ্য ভবনের নির্মাণ কাজ। ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার উপর গুরুত্ব দেন। বলেন, সরকার মুক্তবুদ্ধি চর্চার সুযোগ নিশ্চিত করতে চায়, আর এজন্য সরকারি গণমাধ্যমের পাশাপাশি দেশে কাজ করছে উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারি গণমাধ্যম। আজকে যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, হ্যাঁ নিম্ন মধ্যম আয়, কিন্তু এখান থেকে যেন আর কোনো রকম স্খলন না ঘটে, এটাকে ধরে রেখেই আমরা বাংলাদেশকে একটা উচ্চ আয়ের দেশে আমরা উন্নীত করতে চাই। সেই কাজগুলি করতে হলে প্রচারের প্রতিফলন যেন ঘটে, মানুষ যেন বুঝতে পারে যে না, আজকে তাদের জীবন মান উন্নত হচ্ছে। ইনশাআল্লাহ এই বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে তার মর্যাদা নিয়ে চলবে এবং কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কেউ কোনো কিছু কাজ করবে না বা বলবে না। প্রধানমন্ত্রী বলেন, সমালোচনার সুযোগ নিয়ে দেশে গণতন্ত্র নেই বলে যারা অভিযোগ আনছেন তারা অনেকেই উর্দিপরা সামরিক শাসকের পরামর্শক ছিলেন। অনেকে আলোচনা করতে যে কেউ গণতন্ত্র নাকি দেখেনি না, কেউ সংবিধান সংশোধনের জন্য আবার সংস্কার কমিশন গঠন করার কথা বলেন। যারা এই কথাগুলি বলেন তাদের চেহারা যখন আমি দেখি, এরাই একসময় যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, কেউ তাদের উপদেষ্টা হয়েছে, কেউ তাদের সাথে চাকরি করেছেন, তখন কিন্তু তাদের এই চেতনাগুলি ছিল না। মনে হচ্ছে চেতনার দুয়ারটা যেন তখন বন্ধ ছিল। আমরা এসে যখন উন্মুক্ত করে দিয়েছি, তখন যেন ওনাদের বুদ্ধির দুয়ার এত খুলে যাচ্ছে, যখন যতই উন্নয়ন গণতন্ত্র পাচ্ছেন আরো চাই আরো চাই আরো চাই করতে থাকেন। যেসব বিকৃত তথ্য সমাজের ক্ষতি করে, মানুষকে বিভ্রান্ত করে, তা বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। নাটোরে চুরির সন্দেহে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ারও অভিযোগ। এবং যশোরে টানা বৃষ্টিতে ভেসে গেছে মাছের প্রায় 2000 ঘের। লোকসানে খামারিরা, ক্ষতিপূরণে মৎস্য অধিদপ্তরের প্রক্রিয়া শুরু। সিলেটের মদনমোহন কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। আর এই ঘটনায় রাহুল ও প্রণজিৎ নামে দুজনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ক্লাস শেষে শ্রেণীকক্ষে বসেছিলেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল আলী। হঠাৎ করে ছাত্রলীগের কয়েকজন কর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এই ঘটনার খবর পেয়ে ছাত্রলীগ কর্মীরা হাসপাতালে এসে জড়ো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। এই ঘটনায় হামলাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন নিহত ছাত্রের বাবা মা। যতটুকু জানি শুনছি এরা ছাত্রলীগের কর্মী বলে আমরা জানি। তো এরা স্টেপিং করা হয়েছে, 2টা স্টেপিং করছে তার বুকে এবং পেটের মধ্যে। সেজন্য তাকে হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে, অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। ডাক্তাররা চেষ্টা করছে, পরে এখানে হাসপাতালে এসে মারা গেছেন। পর্যাপ্ত পরিমাণ পুলিশ আছে, কোনো সমস্যা নাই।
বাল্যবিয়েতে রাজি না হওয়ায় বাবা মার পরামর্শে বরগুনায় ঝাড়ফুঁকের নামে এক স্কুল ছাত্রীর ওপর চালানো হয় নির্যাতন। তবে তাতেও দমেনি মেয়েটি। পড়াশোনা চালিয়ে যেতে বাবা মা ও ফকির সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে সাহসী ওই কিশোরী। এই ঘটনায় এখন পর্যন্ত বোন ও ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ অবস্থায় তার নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিলেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। এম এ আজিমের তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিজ পরিবারের নির্যাতনের শিকার এই কিশোরীর নাম তানজিলা। বরগুনার গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী সে। বাল্যবিয়ের বলি না হয়ে লেখাপড়া করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন তার চোখে মুখে। ফলে পরিবারের হাতেই নির্যাতনের শিকার হয়ে এখন সে হাসপাতালে চিকিৎসাধীন। কিশোরীর অভিযোগ, মাসখানেক আগে কুয়েত থেকে দেশে ফিরে বাবা জাহাঙ্গীর খান বিয়ের জন্য চাপ দিলে চাচার বাড়িতে চলে যায় সে। গত 9 আগস্ট বাবার অসুস্থতার কথা বলে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। এরপর জিন তাড়ানোর নামে স্থানীয় এক ফকিরের মাধ্যমে তার উপর চালানো হয় নির্যাতন। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করেন তার চাচা চাচি। মিথ্যে কথা বললে নিয়ে আমার এক তান্ত্রিকের ওই দিয়ে আমার তাদের ঘরে আটক করতে চাইছে। এখন আমি বিয়ে বসবো না, আমি পড়াশোনা করে অনেক বড় হতে চাই। ভূত বেতনির কথা কইয়া সে নিয়ে কালকে টানা হাসরা করছে। টানা হাসরা করিয়া ওর বোন বড়টায় গলা টিপে ধরছে এবং ওর বাবায় ওই চুল ধরে জাগাইতে জাগাইতে মেয়ে অসুস্থ হয়ে গেছে। লেখাপড়া যেন ঠিকভাবে হয়, আমরা এই জন্য রিস্ক করছি। আমরা 3 চাচা বলছি আমরা এটা রিস্ক করছে, আমরা নিলাম। এদিকে এই ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতার করা হয় অভিযুক্ত বোন ও ভগ্নিপতিকে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। অভিযোগ করার কারণে পরিবারবর্গ বা পরিবারবর্গের পক্ষ থেকে অন্য কেউ যাতে ওর উপরে কোনো প্রতিহিংসা বশত কিছু না করতে পারে, এই জন্য আমাদের নজরাধীনে আছে। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের সালিশ বৈঠকে তাকে বিয়েতে জোর না করার অঙ্গীকার করেছিলেন তার বাবা। মামলা দায়েরের পর পলাতক রয়েছেন কিশোরীর বাবা মা ও অভিযুক্ত ফকির। সময় সংবাদ, বরগুনা। নাটোরে চুরির সন্দেহে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গতকাল বড়াই গ্রামে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এছাড়া ঘটনার পর নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন স্বজনরা। তারা জানান, গত সোমবার বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহেরা খাতুনের ব্যাগ থেকে 800 টাকা চুরি হয়। এই ঘটনায় 3য় শ্রেণীর ছাত্রী বিথিকে অভিযুক্ত করা হয়, কিন্তু সে নিজেকে নির্দোষ দাবি করার পরও কোনো প্রমাণ ছাড়াই তাকে মঙ্গলবার দুপুরে বেধড়ক মারধর করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিমা খাতুন। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সকালে তাকে স্থানীয় পাটোয়ারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদিকে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বাচ্চা গেছে টিফিন কারি ধুইতে যাওয়ার পরে টিফিন কারি ধুয়ে দিয়ে এটা 10 তারিখে ওই দিন চলে আসার পরে 11 তারিখে আবার একটা গেছে পরীক্ষা দিতে। মেয়ে কানতে কানতে বলেছে যে আম্মা আমাকে মারিছে। কেটা মারিছে? কয় আসবো ম্যাডাম। কিসের জন্য মারিছে? বলতেছে আমি বলে টাকা চুরি করেছি 800 টাকা, সে লেগে আমাকে মারিছে। আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি, তারপরও আমরা আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠিয়েছি বিষয়টি খবর নেওয়ার জন্য। এই বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে আমরা শরীয়তপুরে চানমিয়া নামে এক নৈশ প্রহরের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গতরাতে নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজার এলাকায় একটি পাটের গোডাউনে দায়িত্ব পালন করছিলেন চানমিয়া। এ সময় হঠাৎ করে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তার মুখে পাটের আঁশ ঢুকিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এক পর্যায়ে জীবন বাঁচাতে কীর্তিপাশা নদীতে ঝাঁপ দেন তিনি। বিষয়টি টহল পুলিশের নজরে এলে তারা দ্রুত চানমিয়াকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তবে কে বা কারা চানমিয়ার উপর হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমাদের মারছে আর কইছে শালার পুত্র লেগে জল হদ্দারে কিছু কইতে পারি না, আর তুই দরজা ভাঙছস থাইকা চোরের লোকে থাইকা। হ্যাঁ, আমার এই কেরাসিন মেরে আগুন লাগিয়ে দিচ্ছে। উনি সার্জি ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় আছেন, চিকিৎসা চলছে। উনি শঙ্কামুক্ত কিনা এই মুহূর্তে ঠিক বলা যাবে না। শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগাই দেয়। পার্শ্ববর্তী টহলরত পুলিশ বাঁশি দিলে
তখন ওই দুষ্কৃতিকারী দৌড়ে পালায় যায় এবং ওই সময় নষ্ট পরে চান পার্শ্ববর্তী খালে পানিতে ঝাঁপ দিয়ে পড়ে তার প্রাণ রক্ষা পায়। পরবর্তী পুলিশ তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে তদন্ত অনুসন্ধানপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খুলনায় শিশু রাকিব হত্যা মামলার অন্যতম আসামি মিন্টু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দুপুরে মহানগর হাকিম ফারুক ইকবালের আদালতে 164 ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এই নিয়ে মিন্টু সহ এই মামলার অভিযুক্ত 3 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। গত 3রা আগস্ট নগরীর টুটপাড়া কবরখানা এলাকায় নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় 12 বছরের শিশু রাকিবকে। এই ঘটনায় নিহতের বাবা নূর আলম বাদী হয়ে মিন্টু, শরীফ ও বিউটি বেগমের নামে খুলনা সদর থানায় একটি মামলা করেন। এই ঘটনায় 5 দিনের রিমান্ডে নিজের দায় স্বীকার করে মিন্টু। জবানবন্দি প্রদান শেষে মিন্টু খানকে এবং সকল আসামিকে জেলখানায় প্রেরণ করা হয়েছে। মামলা তদন্ত কার্যক্রম বেশ অগ্রগতির দিকে এবং বলা যায় সমাপ্তির দিকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা রাখছি দ্রুতই আমরা মামলার তদন্ত শেষ করে মামলার অভিযোগপত্র দাখিল করতে পারব। শিশু রবিউল হত্যার প্রধান আসামি মিরাজের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস আদেশ দেন। সকালে শিশু রবিউল হত্যার প্রধান আসামি মিরাজকে আদালতে উপস্থিত করে 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। কমিটি গঠনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে আবারও ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 11টার দিকে সংঘর্ষ হয়। এর আগেও এই দুই পক্ষের মধ্যে 2 দফা সংঘর্ষে 30 জন আহত হয়েছিলেন। পুলিশ জানায়, শহরের সরকারপাড়া এলাকা থেকে একটি মিছিল বের করে জেলা ছাত্রলীগের নতুন কমিটি। এ সময় তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে পদবঞ্চিত ছাত্রলীগ নেতারা। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের কমপক্ষে 16 জন আহত হন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। গত 18 জুলাই রনিকে সভাপতি ও পুলককে সম্পাদক করে জেলার নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর মিজানকে সভাপতি ও সৌরভকে সম্পাদক করে পাল্টা আরেকটি কমিটি ঘোষণা করা হয়। শিক্ষা নিয়ে কাউকে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরে সারা দেশে 49টি পলিটেকনিক ইনস্টিটিউটে অতিরিক্ত 1 লাখ শিক্ষার্থী ভর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এই আহ্বান জানান। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, অতীতে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা অবহেলিত থাকলেও বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের কারণে এখন সারা দেশে 7 লাখ ছেলে মেয়ে এই বিষয়ে পড়ালেখা করছে। এ সময় তিনি আরো বলেন, দেশের উন্নয়নের উচ্চ শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। তাই বর্তমান সরকার দেশের 100টি উপজেলায় টেকনিক্যাল স্কুল করার সিদ্ধান্ত নিয়েছে। বেসরকারি যারা আসছেন, যারা শুধু মুনাফা লুটিয়ে নিয়ে কিছু মানে সার্টিফিকেট বিক্রি করতে চান, তারা থাকতে পারবেন না। দেশ এলাও করবে না, মানুষ এলাও করবে না, আইন এলাও করবে না, সরকার এলাও করবে না, যে সরকারই আসুক। সুতরাং এই ক্ষেত্রে থেকে যারা ব্যবসা বাণিজ্য করতে চান, তারা দয়া করে অন্য ব্যবসা করেন, শিক্ষা নিয়ে ব্যবসা করবেন না। এখানে নিশ্চয়ই আপনার খরচ চালাইতে হবে, সেটা অন্য কথা, কিন্তু এখানে আসতে হবে এটা জনগণের কল্যাণের দৃষ্টিভঙ্গিতে নিয়ে মানুষ সৃষ্টি করার মধ্যেই আপনার যে সার্থকতা, সেটা নিয়ে আসতে হবে এবং সেটা আমরা সবাইকে স্বাগত জানাই। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের 2য় বর্ষের ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজও সকাল থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। এ সময় সেখানে অনুষ্ঠিত সমাবেশে অবিলম্বে ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবি জানানো হয়। এবছরের জানুয়ারি থেকে বিচ্ছিন্নভাবে বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট পরীক্ষা বাতিলের দাবিতে ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল শিক্ষার্থীরা। গতকাল থেকে তারা টানা বিক্ষোভ কর্মসূচি শুরু করে। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত এই নিয়ম কখনোই চালু ছিল না। হঠাৎ করে এসে আমাদের ভর্তির সময় এই নিয়মটা চালু করছে। আমরা যখন ভর্তি ক্রেডিট সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না, স্যাররা কোনো ধারণা দেওয়া ছাড়া হঠাৎ করে এই সিস্টেমটা চালু করছে। আমাদের দাবি মানার আগ পর্যন্ত আমরা তো আন্দোলন করবোই। এটা আমাদের দাবি মেনে নিলে তখন আমরা আন্দোলন নামাবো, তার আগে আমরা আন্দোলন থামাবো না। 13 শিক্ষাবর্ষের 2য় বর্ষের বিজোড় সেমিস্টার যে এই যে ছাত্রছাত্রী যারা আছে, তাদের
ক্লাসসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এটা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এটা করা হয়েছে। যশোর পৌরসভার মেয়র ও শহর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম সহ জেলা বিএনপির শীর্ষ 5 নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু ইব্রাহিম এই আদেশ দেন। বেলা 11:30টার দিকে যশোর পৌরসভার মেয়র ও শহর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি গোলাম রেজা দুলু, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক দেলার হোসেন খোকন এবং সদস্য অনিন্দ্র ইসলাম অমিত আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এ সময় শুনানি শেষে বিচারক আবু ইব্রাহিম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদেরকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জেলা বিএনপির শীর্ষ 5 নেতার বিরুদ্ধে নাশকতা সহ একাধিক মামলা রয়েছে। বরিশাল আদালতে অগ্নিসংযোগের মামলায় জেলা বিএনপির সভাপতি ইবাদুল হক চান ও সাধারণ সম্পাদক কালাম শাহিনের জামিন আবেদন বাতিল করে দিয়েছেন আদালত। সকালে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম নুসরাত জাহানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন এই 2 আসামি, কিন্তু আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 12 মার্চ বরিশালের জজ কোর্ট চত্বরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে। এই মামলার আসামি হিসেবে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইবাদুল হক চান ও কালাম শাহিন। জামিনের মেয়াদ শেষে আজ আবার জামিনের জন্য আবেদন জানালে আদালত এই নির্দেশ দেন। আসামিদ্বয় মহামান্য উচ্চ আদালত থেকে ইতিপূর্বে জামিন নিয়ে এসেছে, কিন্তু আজকে আমলি আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট চিত্তে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে। এতে বিচার প্রার্থীদ্বয় আসামিদ্বয় ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমরা অবশ্যই দ্রুত উচ্চ আদালতে এর প্রতিকার চেয়ে মামলা জামিনের আবেদন করব। গাইবান্ধায় শিশু অপহরণ, ধর্ষণ ও পতিতালয়ে বিক্রির অপরাধের মামলায় মোহাম্মদ আব্দুল মান্নান নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া এই ঘটনায় এক নারী সহ 3 জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থ জরিমানা করা হয়েছে। গাইবান্ধার স্পেশাল ট্রাইব্যুনাল 2 এর বিচারক এই রায় দেন। মামলার বিবরণে জানা যায় 1994 সালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার 12 বছরের শিশু মল্লিকাকে অপহরণ করে ধর্ষণের পর একটি পতিতালয়ে বিক্রি করে দেয় আসামিরা। পরে পুলিশ মল্লিকাকে লালমনিরহাটের একটি পতিতালয় থেকে উদ্ধার করে। এই ঘটনায় শিশুটির বাবা মোজাম্মেল হক বাদী হয়ে 6 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আজ রায় দেন আদালত। এই ঘটনায় আরো 2 আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়। এই মোকদ্দমার যে আসামি পারভিন, সে 164 জন্ম হয়েছে এই কথাগুলো সে হুবহু স্বীকার করছে। স্বীকার করার পরে তাকে উপযুক্ত শাস্তি তার হয়েছে। এটা আমরা রাষ্ট্রপক্ষ এই বিষয়ে আমরা সন্তুষ্ট, এবং এই ধরনের কাজ যেন ভবিষ্যতে না হয়, এই মামলা রায়ের প্রেক্ষিতে সমাজের যেন প্রতিফলন হয়, এটা আমরা আশা করি। রাজধানীর সায়দাবাদে গণপিটুনিতে পরিবহন শ্রমিক হত্যার প্রতিবাদে 10 ঘণ্টা ধর্মঘটের পর ঢাকা সিলেট রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। গতরাতে জেলার পরিবহন শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়। এ কারণে সকাল থেকেই সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েন দূরপাল্লার যাত্রীরা, তবে অভ্যন্তরীণ বাস চলাচল স্বাভাবিক ছিল। এর আগে গত সোমবার রাতে কথা কাটাকাটির জের ধরে 4-5 জন যাত্রী শ্যামলী পরিবহনের চালক শিবু দেবনাথকে মারধর করলে তিনি মারা যান। এই ঘটনায় 3 যাত্রীকে আটক করে পুলিশ। মহাসড়কে অটোরিকশা চলতে না দেওয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে 12 ঘণ্টার ধর্মঘট পালন করে জেলা অটোরিকশা মালিক শ্রমিক পরিষদ। সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। এতে রাস্তায় বের হয়ে গাড়ি না পেয়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এদিকে দ্রুত বিষয়টি সমাধান না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। মহাসড়কে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করার পর থেকে বিক্ষোভ ও মানববন্ধন করে আসছে তারা। বাসে আসতে হইতে গোদাগাড়ি থেকে আসতে আমাদের 4টা গাড়ি চেঞ্জ করতে হয়েছে। এই 4টা গাড়িতে আমাদের 1 ঘন্টা সময় নষ্ট হলো। আমরা অটোতে যাতায়াত করি, তো আজকে অটো পাচ্ছি না, এটা আমাদের জন্য অনেক ভোগান্তি। আমরা সরকারের কাছে পূর্ণ বিবেচনা চাচ্ছি যে এটাকে আমাদের রাস্তায় চলাচল করার সুযোগ দেওয়া হোক। বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এ সমস্যার সমাধানে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সংস্থাগুলো নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করলে আগামী কয়েক বছরের মধ্যে চট্টগ্রাম নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে জানান মেয়র। এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ওয়াসা, পুলিশ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের নেতারা উপস্থিত ছিলেন। একাত্তরে যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করেছে এবং 21 আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে, তারাই ব্লগারদের হত্যা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। দুপুরে গাইবান্ধার ফুলছড়িতে গণকবরের সামনে জগৎজয়ী শিরোনামে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। 15 আগস্টের কাল রাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে যারা 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল, তারাই আজকে উগ্রপন্থী হিসেবে বা জঙ্গি হিসাবে এই ব্লগারদেরকে, যাতে করে আমরা এই দেশটাকে অসাম্প্রদায়িক রাষ্ট্র সম্পূর্ণরূপে করতে না পারি, তার জন্য বাধা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। মানিকগঞ্জে মশিউর রহমান নামে এক নির্মাণ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে শহরের বেউথা এলাকায় নির্মাণাধীন একটি ব্রিজের ওপর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। ফায়ার সার্ভিস জানায়, সকালে কালীগঙ্গা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে ব্রিজের পিলারের নিচ থেকে মশিউর রহমানের লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। টানা বৃষ্টিতে ভেসে গেছে যশোরের 2 উপজেলার প্রায় 2000 মাছের ঘের। এসব ঘের থেকে বেরিয়ে গেছে প্রায় 50 কোটি টাকার মাছ। আর মাছ ঠেকাতে খরচ বাড়ায় বেড়েছে ক্ষতির পরিমাণও। মৎস্য অধিদপ্তর বলছে, এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জুয়েল মৃধার তথ্য ও শেখ জালালের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের মনিরামপুর উপজেলার 17টি ইউনিয়ন ও কেশবপুর উপজেলার 9টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে উঠেছে মৎস্য ঘের। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঘেরগুলোকে ঘিরে মাছ চাষের সাথে জড়িত 40,000 মানুষ। প্রতি বছরের মতো এবারও 3 মাস আগে এসব ঘেরে প্রয়োজনীয় মাছের পোনা ছেড়ে খাবার দিচ্ছিল ঘের মালিকরা। কিন্তু গত 1 মাসের টানা বৃষ্টিতে ঘের সংলগ্ন বেড়িবাঁধ প্লাবিত হয়ে ভেসে গেছে প্রায় 2000 মাছের ঘের। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ঘের মালিকরা। প্রায় 60 লক্ষ টাকা ইনভেস্ট করেছি আমি। এই যে ক্ষতি, এইটা আমি এবছর পুষিয়ে উঠতে পারবো না। 150 থেকে 200 ঘের এই মুক্তসরী নদীর সঙ্গে প্লাবিত হয়ে যায়। এর কারণে আমাদের সবার ক্ষতি। একই সাথে ভেসে যাওয়া মাছ ঠেকাতে খরচ বাড়ায় বেড়েছে ক্ষতির পরিমাণও। 25 লক্ষ টাকার মাছ দিয়েছিল, তারপরে আর 20 লক্ষ টাকা জোন ক্রেন বাবদ ব্যয় করা হয়েছে। এই ভেড়ি মেরামত করতেছি, নেট কত আমার লাখ লাখ টাকা চলে গেছে। নেট দেওয়া আছে, তার নেটেও সম্ভব হচ্ছে না ঠেকানো, মাছ ঠেকানো, বিভিন্ন রকম ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আর এর ফলে ভেসে যাওয়া মাছ বিল ও নদীতে ছড়িয়ে পড়ায় জাল ও বড়শি দিয়ে মাছ ধরে লাভবান হচ্ছেন সাধারণ মানুষ। মাছগুলো খালে বিলে মাঠে যেখানে সেখানে আর কি ছড়িয়ে গেছে। আমরা এগুলো জাল দিয়ে বড়শি দিয়ে যেভাবে হোক মারিয়ে খুব উপকৃত হচ্ছি। প্রায় 1 মাস ধরে মাছ মারতেছি, প্রত্যেক দিন প্রায় 500-700 টাকার মাছ বিক্রি করি। প্রথম যেদিন আমি মাছ মেরেছি সেদিন প্রথম 27 কেজি মাছ পাই। এই অবস্থায় মৎস্য অধিদপ্তরের এই কর্মকর্তা জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি এ বিষয়ে সরকার ক্ষতিপূরণ বা পুনর্বাসন ব্যবস্থা করে, আমরা যথারীতি তাদের মাঝে বিতরণের ব্যবস্থা নিব। মৎস্য বিভাগের তথ্য মতে মনিরামপুর ও কেশবপুর উপজেলায় 8273টি মাছের ঘের রয়েছে। এসব ঘেরে কার্প জাতীয় মাছ, গলদা ও বাগদা চিংড়ি মাছ চাষ করা হয়। সময় সংবাদ, যশোর। পটুয়াখালীতে পরিবারের সদস্যদের বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। সদর উপজেলার পশ্চিম উলিয়াপুর ইউনিয়নের সেলিম হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত 1টার দিকে 8 থেকে 10 জনের একটি ডাকাত দল ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় পরিবারের সদস্যরা টের পেলে গৃহকর্তা সহ সবাইকে মারধর করে পাশের ঘরে বেঁধে রাখে। এরপর ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও ল্যাপটপ সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। কানের জিনিস, মোর কানের জিনিস, ও আর নুপুর আর
কম্বল টম্বলে মুই দেই না বাবা অকুল টকুল দেহার একশোর ভরে যে মগ নোয়াই থুইছে মগের টাকা দেনে বাগনিরে মারে আমার মায়ের মারে এবার আমি কাউকে মারে কাজ জানাও না আমার মায়ের বাগনিরে মারি না এবার কয় তুসুপ এবার কয় ও আর একখান সপরে একখান নেই। এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা অবশ্যই নেব, কেননা এটা যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটা অবশ্যই আইন শৃঙ্খলার জন্য একটা নেগেটিভ সাইড। গাজীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশের আসামিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 আসামি ও 4 পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত 2 আসামি হলেন মানবতা বিরোধী অপরাধের মামলার 2 আসামি আমজাদ হোসেন ও রিয়াজউদ্দিন ফকির। সকালে গাজীপুর সদরের রাজেন্দ্রপুর এলাকায় জাতীয় উদ্যানের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে ঢাকা আসার পথে পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রিজন ভ্যানে থাকা মানবতা বিরোধী অপরাধের মামলার 2 আসামি আমজাদ হোসেন ও রিয়াজউদ্দিন ফকির গুরুতর আহত হন। এছাড়া আহত হন আরও 4 পুলিশ সদস্য। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে আসামি আমজাদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পলাশীহাটা গ্রাম থেকে আলবদর কমান্ডার আমজাদ হোসেন ও ভালুকজান গ্রাম থেকে তৎকালীন জামায়াত নেতা রিয়াজউদ্দিন ফকিরকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে 2014 সালের 12 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। রিজনাল ভ্যানে ঢাকায় আসামি নেওয়ার সময় ন্যাশনাল পার্কের 2 নম্বর গেটের সামনে নেত্রকোনাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তাতে রিজনাল ভ্যানে আমাদের 4 জন পুলিশ এবং 2 জন আসামি আহত হয়েছে। একজন পুলিশ সদস্য এবং একজন আসামিকে হেড ইনজুরির কারণে মাথায় গুরুতর আঘাত, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ঢাকায় রেফার করি, আর বাকি 3 জনকে আমরা এখানে চিকিৎসা দিয়ে ছেড়ে দিই। পটুয়াখালী, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে ছাত্রলীগ। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে ব্যানার, ফেস্টুন সহ শতাধিক নেতাকর্মী অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জে বেলা 11টার দিকে মানববন্ধনে অংশ নেন ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী। পরে জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি দেন তারা। পঞ্চগড়েও মানববন্ধন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় বক্তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান। বাগেরহাটে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। দুপুরে মোরেলগঞ্জে উপজেলার শৌলখালী বাজারে সুহাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা মুখে কালো কাপড় বেঁধে এই কর্মসূচিতে অংশ নেয়। এ সময় বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষক পরবন্ধু সরকারকে তার পদ থেকে অপসারণের দাবি জানান। 9 জুন পরীক্ষার সময় সুহাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরবন্ধু সরকারের বিরুদ্ধে 10ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এছাড়া দেশ জুড়ে শিশু হত্যা ও নির্যাতন, নারীর প্রতি সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেও বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও নারী মুক্তি আন্দোলন। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় শিশু হত্যা, নারী নির্যাতন ও ব্লগার হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। একই দাবিতে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নীলুফার রহিম ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ। এ সময় জেলার নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এদিকে সকালে টাঙ্গাইল এফপিএবি কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শিশু হত্যা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বক্তারা। নোয়াখালীতে একটি বিদেশি পিস্তল সহ 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে সেনবাগ উপজেলার উত্তর বীজনগর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় সিরাজ পাটোয়ারি ও আনোয়ার হোসেন নামে 2 জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাদের তল্লাশি করে 52 বোতল ফেন্সিডিল, একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি এবং নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। কক্সবাজারে পাম্প কোম্পানি ডিসওয়ান এন্টারপ্রাইজের ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের একটি হোটেলের সম্মেলনের কক্ষে এই আয়োজন করা হয়।
এতে দেশের বিভিন্ন জেলার শতাধিক ডিলার অংশ নেন। অনুষ্ঠানে কোম্পানির স্বত্বাধিকারী হাজী আব্দুল মালেক, চায়না ডিলার চেনজিয়ান এবং মেমি হেনরু সহ উপস্থিত ডিলাররা বক্তব্য রাখেন। এ সময় তারা কোম্পানির গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। এ সময় সদর উপজেলার কালামুরা ও হারিয়া গ্রামে অভিযান চালিয়ে 200 মিটার অবৈধ গ্যাস লাইন ও 10টি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে। আমরা প্রতিনিয়ত ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি আনাচে কানাচে যেখানে অবৈধ সংযোগ হচ্ছে সেখানে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে গ্যাস কর্তৃপক্ষ যারা আছেন বাখরাবাদ ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদেরকে এই বিষয়টা অবহিত করেছি এবং আমরা মোবাইল কোর্টের নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। এবং ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই উচ্ছেদ অভিযান চালায়। এ সময় বুড়িগঙ্গা নদীর তেলঘাট এলাকা থেকে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফেনী পৌরসভার 3টি ওয়ার্ডের পানি নিষ্কাশনের একমাত্র পথ পাগলিছড়া খাল পর্যায়ক্রমে দখলের এক পর্যায়ে খোদ পৌরসভাই এখন দখলদার হয়ে এ খালে নির্মাণ করেছে মার্কেট। ফলে প্রথমবারের মতো পানিতে তলিয়ে যায় ফেনী শহর, যাতে চরম দুর্ভোগ ও ক্ষতির মুখে পড়তে হয় এলাকার হাজার হাজার মানুষকে। অবশ্য পৌর কর্তৃপক্ষ বলছে সমাধানের পথ খুঁজছেন তারা। বখতিয়ার মুন্নার রিপোর্ট। ফেনী পৌরসভার 10, 11 ও 12 নম্বর ওয়ার্ডের প্রায় 1.25 লাখ মানুষের পানি নিষ্কাশনের একমাত্র পথ এই পাগলিছড়া খাল। এখানকার ভূমি অফিস ও সরকারি নকশা অনুযায়ী এই খালের গড় প্রস্থ 20 ফুট, কিন্তু অবৈধ দখলদারদের জাঁতাকলে পড়ে স্থানভেদে এর প্রস্থ দাঁড়িয়েছে এখন 4 থেকে 6 ফুট ড্রেনে। এর মধ্যে শহরের গরুর মাংস বাজারের পাশে এই খালের উপর খোদ ফেনী পৌরসভায় অবৈধভাবে গড়ে তুলেছে 16 ফুট প্রস্থ ও 188 ফুট দৈর্ঘ্যের এই মার্কেটটি। আর পথ দিয়ে পানি নিষ্কাশন হতে না পারায় সম্প্রতি বর্ষণে শহরের প্রধান প্রবেশ পথ শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও ফেনী বাজারের একটি অংশ সহ হাজার হাজার বাড়িঘর, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে যায় হাঁটু পানির নিচে। খালের উপর পৌরসভার মার্কেট হওয়ার কারণে পানিগুলো যেতে পারেনি, এই কারণে শহরটা তলে গেছে। ইসলামপুর রোড, এসএসকে রোডে শত শত দোকানে পানি উঠেছে এবং ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। খালগুলো যদি এখন থেকে দখলমুক্ত না করে আগামীতে আমরা আরো বিপদে পড়ব। ফেনীর পৌর মেয়র জানালেন, পৌর আয়ের চেয়ে নাগরিক সেবা সবার আগে, তাই ভবিষ্যৎ দুর্ভোগ ও ক্ষতি কমাতে সবাইকে নিয়ে সমাধানের পথ খোঁজা হচ্ছে। এই মার্কেট করার কারণে যদি জনগণের দুর্ভোগ হয়, এই সমাধানের জন্য আমরা একটা পথ খুঁজে বাইর করব। এই দুর্ভোগ ইনশাল্লাহ সামনে থাকবে না। অন্যদিকে ফেনীর রাজস্ব বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক জানালেন, খালের অবৈধ দখলমুক্ত করতে শিগগিরই অভিযান শুরু হবে। জেলা শহরে যত অবৈধ স্থাপনা আছে খালের উপর এবং রাস্তার উপর সবগুলো আমরা উচ্ছেদের প্রক্রিয়ায় যাচ্ছি। পাগলিছড়া খালের উপর যে পৌরসভা অবৈধভাবে মার্কেট নির্মাণ করেছে আমাদের অনুমতি ছাড়া, কোনো কর্তৃপক্ষের অনুমতি ছাড়া, সেটা আমরা শীঘ্রই উচ্ছেদ করে ফেলবো। ফেনী শহরে পানি নিষ্কাশনের প্রায় 6 কিলোমিটার পথের মধ্যে পাগলিছড়া খাল ছাড়াও দমদমা, ভোলভোলা ও মধুয়াই খালেও অবৈধভাবে গড়ে উঠেছে বাড়ি, দোকানপাট ও মার্কেট। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। কুড়িগ্রামে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে শহরের ভোকেশনাল মোড় এলাকায় বিজিবির সদর দপ্তরের 2টি পুকুরে রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর ফলজ ও বনজ এবং ওষুধি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন তারা। এ সময় 45 বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিভিন্ন মামলায় এফবিআই এর সহায়তা নিলেও উল্লেখযোগ্য কোনো ফল পায়নি ডিবি। বিশ্লেষকরা বলছেন, কার্যকরী সহযোগিতা না পেলে বিদেশ নির্ভর না হওয়াই উচিত। বরিশালে 6 ব্লগার ও কবিকে ফেসবুকের মাধ্যমে হত্যার হুমকি আনসার বেরির, উদ্বিগ্ন সুশীল সমাজ, নিরাপত্তার আশ্বাস পুলিশের। এক সময়ের সামরিক শাসনের সুবিধাভোগীরাই এখন গণতন্ত্র শেখান বললেন প্রধানমন্ত্রী।
শুধু সমালোচনা নয়, উন্নয়নের চিত্র ও প্রচারের আহ্বান। বাল্যবিয়েতে রাজি না হওয়ায় বরগুনায় স্কুল ছাত্রীর ওপর নির্যাতন। পড়াশোনা চালিয়ে যেতে বাবা মা সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী কিশোরী। এবং সিলেটের মদনমোহন কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত, আটক 2। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।